আমার তো তরণী দাসের উচিত যে তার আর একটা ওই কাশি মেরে এদের খাওয়ানো, এত উপকার তার করলো। কিন্তু পাশাপাশি এটাও বোঝা গেল একটা মূর্তির কত ক্ষমতা। আমি এখন থেকে বিশ্বাস করার, তরুণী দাস গ্রেপ্তারের পরে বুঝতে পারলাম যে মূর্তির ক্ষমতা আছে, এটা আমার এখন বিশ্বাস। আর তার উপর আবার রাম মূর্তি, তার ক্ষমতা আছে, এটা আমি আজকে থেকে বিশ্বাস করতেছি। নইলে আমরা তাকে নিয়ে কেন আলোচনা করবো? আর আমরা তো দূরের কথা, সারা বাংলাদেশে এমন কোন পত্রিকা, দুনিয়ার এমন কোন মিডিয়া নাই যেখানে তার ছবি আসেনি। মানে তাকে বললামই তো যে সে তো সার্থক, সে তো, যারা তাকে বলে যে সে নাকি ব্যবসার জন্য এটা করেছিল, তো তারা তো ব্যবসার ব্যবস্থা তো করেই দিলেন, আপনারাই তো তাকে সুপারস্টার বানাই দিলেন। 1,000 ফরিদ তো তার কাছে কিছু না, 1,000 হায়দার তার কাছে কিছু, এমনকি শাকিব খান তার কাছে কিছু না। শাকিব খানের এমন কোন নিউজ আসে না এত পরিচালিত হয়, বাংলাদেশে কোনো নায়কেরই আসে না, কোনো নায়কেরই না, বলতে পারবে কেউ? আসবে না। আমার মনে হয় আপনারা তো কম বয়স না, এরকম প্রচার কোনোদিনই পৃথিবীতে আসে নাই। বাংলাদেশের এমন কোনো ইউটিউব চ্যানেল নাই যেখানে তাকে নিয়ে আলোচনা হচ্ছে না। বাংলাদেশের এমন কোনো মিডিয়া নাই যেখানে আলোচনা সারা দুনিয়া চলে গেছে। তো যাই হোক, এবার আসি যে তার গ্রেপ্তারটা কেন, এটা সরাসরি প্রতারণা। 2018 সালের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর চাইতে আর হাস্যকর কি হইতে পারে? হায়দার সাহেবকে আমি গ্রেপ্তার করলাম 2018 সালের মামলায়, তারপরে মামলার বাদী মনে করেন আপনি জীবনে 350 মামলা করেছেন। আচ্ছা, কোনো ভদ্রলোক 350 মামলা করে? আমার এটাকে বোঝান। ধরে নিলাম তরণী দাস দোষী, মহাদোষী, এমনিতেই হিন্দু, তারপর আবার নিচু জাত, তার উপর আবার ইন্টারমিডিয়েট পাস। হায় হায় হায়, ইন্টারমিডিয়েট না আন্ডার মেট্রিক কিন্তু উপদেষ্টা হয়ে গেছিল, যাতা মনে করেন না। ওই যে তিশার ভাতার, আমার বোনের ভাতার, সে কিন্তু আন্ডার মেট্রিক হয়। এই দেশে যেমন ডক্টরেট হয়েছিল, মানে মানুষ কিন্তু হাই রে হাই, যখন ডক্টর ইউনুস আসে, কেন উনি বিরাট বড় জ্ঞানী পৃথিবীতে, কিন্তু আন্ডার মেট্রিক তিশার ভাতার, গীতর ফারুকিরে যে সরোয়ার নাকি, গীতর ফারুকি জানলো সরোয়ার ফারুকি, তাকে যে উপদেষ্টা এটা বলে না। অথচ এখন লেখা আছে যে বাংলাদেশে নাকি ইন্টারমিডিয়েট পাস ছাড়া চেয়ারও নিতে পারবে না। তাহলে আন্ডার মেট্রিককে কিভাবে উপদেষ্টা বানালো, আমার তো এটা মাথায় ঢুকে না। ওই প্রসঙ্গ বাদ দিলাম। আমার ভাবির পোলাদের আইন যখন পাল্টা যায়, কখনো তারা সুরার নাম পাল্টাই ফেলতে পারে, আর এরা তো বাংলাদেশের আইন সেটাও রাখেন। এই যে তরণী দাস, একদিকে ইন্টারমিডিয়েট পাস, একদিকে নমশূদ্র, আরেকদিকে হলো গরিব মানুষের পোলা, এই ব্যক্তি একটি 40 কোটি টাকার প্রজেক্ট নিয়েছে। এটা কি কাহাতক দিলে সয় বুঝ না? হিন্দুদের সইতেছে না, মুসলমানের সইতেছে না, বাংলাদেশ সরকারের সইতেছে না, মৌলবীদের সাথে। মৌলবীরা হায় হায় রে, আমরা লিল্লা খায় খায় ঘাড়ের গুস্ত বড় জোর মোটা বানায় পেট করে, আর মাঝে মাঝে বলৎকার করে বলা। আর তরণী দাস এত বড় প্রজেক্ট নিয়েছে, 2টা মন্দির বানাইছে, রাধাকৃষ্ণ মন্দির, তারপর আরেকটা কি যেন মন্দির, তারপরে আবার ভগবান রামের 81 ফুট নাকি 82 ফুট মূর্তি। হায় 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 হায়, হাই হোসেন করা শুরু করছে, কারো চোখে আর সহ্য হইতেছে না। তারপর একটা হাসপাতাল বানাইছে, একটা বৃদ্ধাশ্রম বানাইছে, সহ্য হইতেছে না। তাই তাকে হিন্দু আর মুসলমান মিলে তাকে গ্রেপ্তার করেন। 2018 সালের মামলা, তো মানি লন্ডারিং আর কোন মামলা হইলে 2 খান কথা ছিল। তার উপর আবার কি 350, যে মামলার বাদীর 350, মামলার বাদীকে সামনে আনে না কেন আমাকে বলেন তো? সে যদি দোষী হইতো, সে একটা নিম্ন পরিবার, নিম্ন মানের দরিদ্র পরিবারের অশিক্ষিত মানুষ, ইন্টারমিডিয়েট পাস, বাংলাদেশে কিছুই না। ঠিক আছে, আজকাল ডক্টরেট কিছু মনে করে না। তসলিমা নাসরিন 3টা ডক্টরেট নিচে, তার কথা কেউ শুনে না। ডক্টর হুমায়ুন আজাদের 3টা ডক্টরেট, তার কথা কেউ শুনে না। তো এখন এই যে ইন্টারমিডিয়েট পাস তো শিক্ষিত হতে পারে না, তাহলে সেই ব্যক্তিটিকে আপনি মামলা করাইলেন, তার বিরুদ্ধে আপনি বাদীকে একটু আইনা বলে দেখেন, আমরা বাদীকে একটু দেখতে চাই। মহান বাদীটাকে ধরে নিলাম সে টাউট, বাটপার ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, সে যদি বাটপার হইতো, 40 কোটি টাকা ভাই, 1-2 টাকা ভাই, কি বলেন হায়দার ভাই? আপনি তো ফ্রান্সে থাকেন, 40 কোটি টাকা কি ফ্রান্সের হিসাবে কি বাংলাদেশের 40 কোটি টাকা যদি ইকুইভ্যালেন্ট করেন ইউরো, একেবারে কি কম ভাই? একেবারে কম। সে তো পালায় পিনাকির পাশে, দাদা আমার নিয়ে যান, পিনাকির 1 কোটি টাকা দিলেই তো আর নিয়ে যাই চলে যাইতো। পিনাকির লাগবে কে? জামাতের যদি 50 লাখ টাকা দিত, দাদা আমার একটু পার করে দেন, ওরা তো পার করে দিত। তাহলে সে তো লোভী হইলে, সে মিথ্যুক হইলে সে তো চলে যেতে পারতো। নিজের পক্ষে তো ভারত পালাইতে পারতো টাকা পয়সা নেই নাকি? তাও তো সে যায় নাই। কিন্তু বাংলাদেশে গোলাম আজম, ওর কি ভারতের নাগরিকত্ব আছে? নাই। কিন্তু গোলাম আজমের 2 পোলার নাগরিকত্ব ইউকের। বাংলাদেশে অনেক নেতা মন্ত্রীর নাগরিকত্ব পাওয়া যাবে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, রাইট? এটা আপনারা আমার সাথে ভালো জানেন। গোলাম আজমের 2 পোলার। ইভেন বাংলাদেশের যারা মন্ত্রী এমপিতে আছেন, কেউ কেউ বলে উপদেষ্টা পরিষদের 2/3 ছিল হলো বিদেশি নাগরিক। তাহলে এখানে দোষ হয়ে গেল তার, মানে এইরকম একটা আর কি। তার সাথে আমার সর্বশেষ কথা হয়েছিল শনিবার রাতের 11টার দিকে বাংলাদেশ সময়। সে আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোন দিচ্ছিল, কিন্তু আমি বোধহয় দিন ব্যস্ত ছিলাম কারো চ্যানেলে। যাই হোক, সে 11টার সময়, 11:05 তার সাথে কথা হয়, কিছু আলোচনা হয়। সে একটা পর্যায়ে বলে, ভাই আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আমি ফোন দিতেছি। কেন? আপনার সাথে লাইভে যাওয়ার পরে আমার এখানে যেই আসে বলে, ফরিদ ভাইয়ের লাইভ দেখে এখানে আসছি।
তার তার অনুষ্ঠানটা, তার ইউটিউবে আপনার সাক্ষাৎকার দেখে এখানে আসছি, এবং সে বললো কিভাবে বন্যায় নিপীড়িত মানুষদের কিভাবে টাকা পয়সা দিবে এগুলো আমার সাথে আলোচনা করলো, এবং বললো অলরেডি 2.5 লাখ নাকি 3.5 লাখ, এটা আমার মনে পড়ে না, ওই দিন আমি বলছি আমার মনে পড়তেছে না টাকাটার সঙ্গে, হয় 2.5 লাখ না 3 লাখ বলছে, এটা দিয়েছি, আরো দাদা দিব, আর দাদা আপনাকে ধন্যবাদ, এটা বললো যে সুযোগ কোনোদিন পাইলে আপনি আইসেন। আমি বলছি হ্যাঁ, আপনার হাসপাতাল দেখতে যাবো। কি বলছে? হাসপাতাল দেখতে যাবো। তো এই লোকটাকে গ্রেপ্তার করলো, সে যদি পালাইতেই চাইতো রে ভাই, পাট পারি হইতো, তাহলে তো সে ভারতে চলে যেত, কেন এখানে থাকে? সে জানে না তারা গ্রেপ্তার করবে, অবশ্য তার বিশ্বাস ছিল পুলিশ তাকে গ্রেপ্তার করবে না। আমি বলছি দেখেন, কয় দাদা পুলিশ, আমি বলছি আপনাকে গ্রেপ্তার করবো, তবে আপনি পালায় যায় না, দরকার গ্রেপ্তার হন। বলছে কেন? কয় পালাবো কেন? আমি যে আপনার চাইতেছে আপনি পালান, কারণ আপনি পালালেই বিভিন্ন ঘটনা সুন্দর করে মাখানো যাবে, বলা যাবে এই যে ভারতের দাল রয়ের দাল ছিল, আমি তো পালাবো না, আমার দেশ থেকে যাবো কেন? আমি তাহলে আপনি গ্রেপ্তার করেন? না না দাদা, আমি গ্রেপ্তার করবো কেন? পুলিশ আমার বলছে আমার নামে কোনো তদন্তকারী কিছু পায় নাই, গোয়েন্দারা বলছে, আর্মিরা বলছে আমার গ্রেপ্তার করবে না। তবে সে সংশয় পোষণ করেছিল যে তারে মব করে উস্কে দিয়ে তাকে মেরে ফেলবে। আমি বলছি না, প্রথমে আপনাকে পালানোর সুযোগ দেবে, আপনি পালাইতে যাবেন না যখন, তখন গ্রেপ্তার করবে, আর গ্রেপ্তারের পরেও যদি আপনাকে ঠেকানো না যায়, আপনাকে ভায়োলেন্স করে মেরে ফেলবে। তো বলেন কি? তো যে হ্যাঁ, তার 24 ঘন্টা ফারানি তাকে গ্রেপ্তার করে ফেলবে। তারপর আরো কিছু প্রসঙ্গে আলাপ হয়েছে, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বলছে যে দাদা আপনাদের কোনো পরামর্শ থাকলে দিয়েন। আমি বলছে যে আরো যারা বিজ্ঞ ব্যক্তি আছে তারা যদি কোনো ভালো পরামর্শ আমাকে দেখলে, আলোচনা হয়েছে। তো এই ব্যক্তিটাকে গ্রেপ্তার করলাম, আমি হঠাৎ করে দেখলাম যে পরের দিন দেখি যে গভীর রাতে তাকে গ্রেপ্তার করেছে আমার অন্তত 100%। যেটা বলতেছিলাম, এটা ফরিদ ভাই তার বিরুদ্ধে 9,35,00,000 টাকা মানি লন্ডারিং এর অভিযোগ সরকারের আদালতে তিনি অস্বীকার করেছেন, এবং তিনি বলেছেন দেশে এবং বিদেশে বিভিন্ন সোর্স যারা ভক্ত তারা দান করেছে বা ডোনেশন করেছে, ওই টাকা তার কাছে মানি লন্ডারিং এর কোনো অর্থ নেই। এই তার বক্তব্য তার আইনজীবীর মাধ্যমে সাংবাদিকদের তুলে ধরা হয়েছিল। এই হলো মূলত মূল কারণ। উনি ঠিকই বলেছে। আরেকটা বিষয় হলো, আপনি দেখেন চিন্ময় কৃষ্ণ দাস, বিষয়গুলোকে কোনোভাবে কি মিলাতে পারেন? এই যে তরুণী দাস, তারপরে চিন্ময় কৃষ্ণ দাস, এই যে হিন্দু নেতা যারা, সনাতনীদের নেতা যারা যারা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়, তাদের বিরুদ্ধে কি এটা কি আন্দোলনকারীদের চাপে পড়েই কি তাকে গ্রেপ্তার করা হলো, নাকি আসলেই তিনি অপরাধী? শুনেন, সরকার যদি কালকে আপনারে বলে তুই মানি লন্ডারিং করছিস, কিভাবে? যে ফ্রান্স থেকে হায়দার পাঠাইছে, আর উগান্ডা থেকে শেখ ফরিদ পাঠাইছে, কি করতে হবে না আপনি? আর 2টা বাড়ি দিবে পাচার উপরে, আর বলবে সাইন কর, আদালতে বলবি। আপনার উপায় আছে না? বলে উপায় আছে আপনার? বলেন তো আপনি, উপায় আছে আপনার? কালকে যদি আপনাদের বলে, কোনো উপায় নাই আপনার, কারণ মায়ের উপরে তো ওষুধ নাই, জীবনের ভয় সবারই আছে, অত্যাচার আপনি কত সহ্য করবেন? আর তার কথা যেটা বললেন, এটা একদিকে হলো বাংলাদেশের হেফাজতি জামাতি, হিজবুত তাহরির, হিজবুতি জঙ্গি, তারপর বাংলাদেশে থাকা পাকিস্তানের যত জঙ্গি সংগঠন আছে, এমনকি হামাসের সমর্থক আছে, এদের চাপে সরকার রেখে গ্রেপ্তার। এই যে মামুনুল হক, পাইনুল হক, চিন্তা করলো কিরে বাবা, আমি এত বড় জাতীয় নেতা, আমার চিনে না, এ কোথাকার কোন হরিদাস পাল, তারা সবাই পাল মশাই বলে ডাকে, এটা বিরাট বেজ্জতি না? হিন্দুরাই শরম পাইতেছে রে ভাই, হিন্দুরা। আর যাদের কথা বললেন, এই চিন্ময় কৃষ্ণ দাস আর হরিদাস পাল কিন্তু কোন রাজনীতিতে নেই, তারা কাছেও নাই, এদের তো রাজনৈতিক মামলা দেওয়া যায় নাই। এরে বহুবার চেষ্টা করছে রয়্যাল এজেন্ট বলে গ্রেপ্তার করার, ইত্যাদিতে পারে নাই, এর কোনো গ্রেপ্তার করার সুযোগ নাই সরকারের। তাই এরকম একটা 3rd ক্লাস মামলা, 4th ক্লাস একটা মামলা দিচ্ছে, এটা হাস্যকর সবাই জানে। মানি লন্ডারিং যদি মামলা দেয়, বাংলাদেশে এই মুহূর্তে কমপক্ষে 10 লক্ষ লোকের জেলে ঢোকানো যাবে, কারণ যারা বিদেশে যায় টাকা কি ডলার করে নিয়ে যায়, এই দেশে টাকা তো হুন্ডি করে নিয়ে যেতে হয়, কে না জানে। আর 9 কোটি সে আনছে, পাঠায় নাই, কিন্তু কি অভিযোগ আনছে? বিরাট অপরাধ করছে, মানুষ হুন্ডি করে নিয়ে যাইতেছে, ওটা ধরার মুরত নাই বাংলাদেশ সরকারের, বাংলাদেশের হেফাজত জামাতের, বাংলাদেশের চরমন চামড়া নাই পীরের, আমার ভাবির ফলাদের, সরকারের কোনো মুরত নাই। আর যে লোক আনছে তারে ধরতে বাপ বাপা, সাব্বাস সাব্বাস, মানে সে আনাটা দোষ হয়েছে। আরে ভাই, রেমিটেন্স আসছে, তুমি খোঁজো কেন? রেমিটেন্স সে যদি আইনেও থাকে, বাটপারি করে ভালো করছে বাংলাদেশ, তো আমি তোর পুরস্কার দিতাম, ভালো করছো আরো নিয়ে, আমি তোর পুরস্কার, আমি যদি ওই এলাকার ডিসি হইতাম, আমার পুরস্কার দিতাম, আমি যদি এলাকার এমপি হইতাম, আমার সংবর্ধনা দিতাম, আমি বাংলাদেশের মন্ত্রী হলে কইতাম তুই আয়, তোর আর কি কি সাপোর্ট লাগবে বল, আর এরকম নিয়ে আয়, প্রতি মাসেই নিয়ে 9 কোটি টাকা করে, প্রতিদিন আন পারলে, আমি এটা বলতাম। কিন্তু ওই যে বাংলাদেশ এখন একটু বুঝতে ভাবতে লাগবে, কয় 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 সিংহ মহাশয় আমার আপনি খান কে? কয় তুই জল গোলা করছস, পানি তো পরিষ্কার, আর আমি তো ভাটিতে, কয় তোর বাপ করছিল 10 বছর আগে, তাই তোরে খাম। এরকম অজুহাত দেখায় এই হরিদাস পাল, হরিদাস চন্দ্র,
তরুণী দাসকে এইভাবে গ্রেপ্তার করলো, ফাও একটা মামলা। আপনি কিয়ামত পর্যন্ত এই মামলা আদালতে প্রমাণ করতে পারবেন? আপনি কোনোদিনই পারবেন না। একটা মানুষ যদি বিদেশ থেকে টাকা আইনে মন্দির বানানো অপরাধ হয়ে থাকে বাংলাদেশ আইনে, তাহলে হাটাজারি মাদ্রাসার প্রথমে হাটাজারি মাদ্রাসার যারা আছে সবগুলো অ্যারেস্ট করতে হবে, চরমনাই পীরে গ্রেপ্তার করতে হবে, বাংলাদেশের সব পীরকে গ্রেপ্তার করতে, জামাতকে আগে গ্রেপ্তার করতে হবে, জামাতের সব নেতাকে গ্রেপ্তার করতে হবে। কারণ এই দেশের যত মাদ্রাসা আছে সব বানাই কারা? বিদেশ থেকে টাকা পাঠায় না। সমস্যা কি? ওইখানে আমিও টাকা পাঠাইছি, কি দোষ হয়েছে? ধরেন আমি টাকা পাঠাইছি, ধরেন কি দোষ হয়েছে? একটা যে ছেলে ওইখানে 40 কোটি টাকা তোর বাপের টাকা দিয়ে করে অবশ্যই অনুদান দিয়ে করছে, কি সমস্যা হয়েছে সেখানে? আপনি দেখবেন সে বিদেশে টাকা পাঠাইছে কিনা, সেটা আপনি দেখবেন। হুন্ডি আম করে শিখান না, কোনটা হুন্ডি? মোতালে প্লাজা হুন্ডি হয় না? পুরান ঢাকায় তো সারাদিনই হুন্ডি, প্রতিদিন লাখ লাখ টাকা না, মিনিমাম 100 কোটি টাকা হুন্ডিতে। জান না দেখি মুরদ আছে কিনা? ওটা তো 7 বারে আজিজে ধরতে আর সাহস গোলায় না, তাই না? জান না সিটাং, জান না দেখি কোটি কোটি টাকা হুন্ডি দিতেছে প্রতি মুহূর্তে। জান না পল্টনে, জান না পল্টনের যেগুলো অফিস আছে, অনেক অফিস আছে, সবগুলো ব্যবসায়ী তো হুন্ডি করা। কে না আচ্ছা, কে না জানে কে বড় বড় এই বাংলাদেশে যারা হুন্ডি করে তাদের আর কেউ তরুণী দাসেরই মনে পড়লো যে বাংলাদেশে একটা বৃদ্ধাশ্রম বানিয়ে কমপ্লিট করেছে, হাসপাতাল অর্ধেক হয়েছে। তার অপরাধ কি? মূর্তি বানিয়েছে। মূর্তি হলো সমস্যা। তো মূর্তি অনেক ক্ষমতা, যে বাংলাদেশে একটা না মূর্তি হলে বাংলাদেশের ইমান খতরেমে হয়ে যাবে। ইসলাম কোথায়? হাই রে ইসলাম! এই প্রথম জানলাম, আমাদের বাপ মায়েদেরও ইসলাম পালন করতে দেখেছি, আমরাও ছোটবেলায় ইসলাম পালন করেছি, আরো ভালো মানুষ ইসলাম পালন। ইসলাম কোনোদিনই খতরেমে আসে নাই। 81 ফুট রামের মূর্তি আসলে বাংলাদেশে ইসলাম খতরেমে হয়ে যায়। এর আগে একবার ইসলাম খতরেমে হয়েছিল 1971 সালে, তার আগে একবার ইসলাম খতরেমে গিয়েছিল 1952 সালে, আবার যখনই আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন ইসলাম খতরেমে। আবার এতদিনে একটা তরুণী, কোথাকার কোন তরুণী দাস, কেউ তাকে চিনে না। সেই ব্যক্তি, অখ্যাত একটা ব্যক্তি, একটা মূর্তি, কি হইতো মূর্তি বাংলাদেশ ইসলাম খতমে। 10 লক্ষ মসজিদ মাদ্রাসা ইসলাম টিকাইতে পারে না এক মূর্তির সামনে। 26 লক্ষ হাফেজ থাকতে ইসলাম খতমে। বাহ, এরকম ইসলাম না থাকাই গেল। এরকম একটা মূর্তির জন্য যদি ইসলাম খতমে থাকে, ওরকম ইসলাম ভাই আমার করে দরকার নাই। আমি দুঃখিত, এটা কি ভুল বলছি কিনা বলেন? এত দুর্বল ইসলামটা আপনি কি করবেন ভাই? যে ইসলামে একটা 81 ফুট রামের মূর্তি দেখলে সনাতনী, তাও একটা নিম্ন বর্ণের হিন্দু বানায় আপনি ইসলাম খতমে, তার জন্য মিথ্যা মামলা আপনাকে জেলে পাঠাইতে হয়। বাহ! কিন্তু মনে রাখেন, মরা শামুকে কিন্তু পা কাটে, তার পা কিন্তু কেটে গেছে, বুঝতেই পারে নাই। জামাতের পা কিন্তু কেটে গেছে, বুঝতেই পারে নাই। এখন বলবেন যে ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে কিছু হয় নাই, এটা দিয়ে তো কি বিপদ হবে? চিন্ময় কৃষ্ণ দাস হলো তাজা শামুক, তাজা শামুকে পা দিলে ব্যথা পাবেন, বেশ ব্যথা পাবেন, কাটবেন। কিন্তু মরা শামুক যত পুরানো, ছোটবেলা খেলেন নাই গ্রামে গঞ্জে, মরা শামুকে যার পাছায় লাগছে আর পায়ে, তার কতদিন বিছানায় থাকা লাগছে। তরুণী দাস কিন্তু মরা শামুক। তবে এটা খুবই খারাপ হয়েছে, এটা বাংলাদেশের ইসলাম ধর্মের জন্য ক্ষতি হয়েছে, মুসলিম সম্প্রদায়ের ক্ষতি হয়েছে, বাংলাদেশ সরকারের ক্ষতি হয়েছে, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এটা বোঝার আকল বাংলাদেশের, ওই যে ভাইয়ের বাসায় বঙ্গু, আমার বাসায় বাঙ্গু, এদের হয় নাই। তাই যখন আকল হয় তখন আপনি কাঠ খেলে আঙ্গরা হাঁকবেন। এর গ্রেপ্তার না করলে কিছু হইতো না, অনেকে ভাববেন কিচ্ছু হবে না, দেখতে থাকেন। 48 ঘন্টা তো হয় নাই। আর দেখেন তারা যখন গ্রেপ্তার, সে কি বললো যে 10টা মার্ডার করলো, এরকম ভাবে সাংবাদিক পুলিশ আসে না, আমার এইভাবে ধরছে, এবং তারা কথা বলতে দিল না। জঙ্গিরা কথা বলতেছে, আপনি তার কথা, সে তো কোনো অপরাধী কি করছে? মানি লন্ডারিং। আপনি প্রমাণ করেন, ছেলেদের সাথে পালায় নাই, সে তো পালায় যেতে পারতো। একটা হিন্দুর জন্য ভারতে পালায় যাওয়া খুব কঠিন কাজ। হিন্দু কেন? যে কেউ তো ভারতে পালা যেতে, ভারতে পালা যাওয়া খুব কঠিন কাজ নাকি? আরে ভাই 5,000 লাগবে, 5,000, 50,000, 50,000 হলে 5 লাখ, 5 লাখ টাকা হলে তো বিজেপি তারা নিয়ে পারে। 5 লাখ টাকা যদি সে দেয়, 2.5 লাখ টাকাই পারে দিবে। সোজা বর্ডারে যায় বিজেপি, বাংলাদেশে বিজেপির 2.5 লাখ টাকা দিলাম, ওই পারে দেয়। আর বিডিআরে গিয়ে বলবো ওই যে বিএসএর বলে 2.5 লাখ, দুলাভাই বলে টাকা নিয়ে ওরা পার করে দিবে। এটা কে না জানে ভাই? যারা এগুলো গেছেন জানেন না ভাই? এই যে গরু চুরেরা যে শত শত গরু চুরি করে আনতে পারে, গরু চুররা আসে যায়, আর বুঝে তরুণীদের যাইতে পারতো না। এই মামলা একটা ফাত্রা মামলা, সরকারও ফাত্রা, এই মৌলবাদীরা তো ফাত্রামি করি, তারা চলে, এর তো কোনো কাজ নাই। বরং এটা করে কি করলো, বাংলাদেশ ইসলাম, মুসলমান এবং সরকার, তথাকথিত মুসলিমের সরকার ভাবমূর্তি ক্ষুণ্ণ করলো। আপনি আগে দেখতে থাকেন কি কি এই দেশে ঘটে। তবে এটা টোটালি একটা মিথ্যা মামলা, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, এটা একটা মিথ্যা মামলা। এটা একটা দিনের আলোর মতো পরিষ্কার, যার ন্যূনতম রাজনৈতিক অপকৌশলের কথা জানা সে বুঝতে পারে।